প্রিয় শিক্ষার্থীরা, আমি এস এম মইনুল হক তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ইংরেজি ক্লাসে। এই ক্লাসটি অষ্টম শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো গত ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্সেসের কিছু রুলস আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটি মূলত পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতা। চলো আজকে আমরা একটি নতুন রুলস দেখি। এখানে আমরা প্রথমে যে রুলটি দেখছি সেটি হচ্ছে যে বাক্যের মধ্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে তাদের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসবে। ক্যানট বাট বসালে ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু ক্যানট হেল্প বসালে ভার্বটি আইএনজি যুক্ত হবে। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে এক্সাম্পলসে আমরা প্রথমে দেখছি অ্যাফার্মেটিভে আছে উই হ্যাভ টু ডু ইট। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা লিখতে হবে যে উই ক্যানট বাট ডু ইট। দেখো তোমরা, তাহলে উপরে যে রুলটি লেখা আছে সেখানে আমি লিখেছি যে ক্যানট বাট থাকলে ভার্বের বেস ফর্ম বসবে। এখানে বসছে উই ক্যানট বাট ডু ইট। যে টু ডু আছে সেটা থেকে আমরা বেস ফর্ম বসিয়েছি, এবং বেস ফর্ম বলতে একটা বিষয় খেয়াল রাখবে, এখানে এটা টু বিহীন হবে। এটা বিয়ার ইনফিনিটিভ বলে, সেটাই বসাতে হবে। আবার আছে যে যদি ক্যানট হেল্প বসায় তাহলে সেক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি, তাহলে অথবা উই ক্যানট বা ডু ইট, এইটার পরিবর্তে আমরা লিখতে পারি উই ক্যানট হেল্প ডুইং ইট। তাহলে আমরা আরও একটি উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভ আর একটা সেন্টেন্স লিখেছি হি হ্যাজ টু ডু ইট। তাহলে এটাকে আমরা যখন নেগেটিভ করেছি আমরা লিখেছি হি ক্যানট বাট ডু ইট, অথবা লিখেছি আরেকটা বিকল্প হিসেবে হি ক্যানট হেল্প ডুইং ইট। আমরা দুভাবে করতে পারবো, হয় ক্যানট বাট লিখব অথবা ক্যানট হেল্প লিখব। যদি আমরা ক্যানট বাট লিখি সেক্ষেত্রে আমরা বেস ফর্মটি বসাবো, আর যদি ক্যানট হেল্প লিখি সেক্ষেত্রে আমরা ভার্বের আইএনজি ফর্মটা লিখব। তারপর আরও একটি উদাহরণ দেখি আমরা। উই মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড, অর্থাৎ আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সফলতা লাভ করতে। তাহলে আমরা এখানে লিখেছি উই ক্যানট বাট ওয়ার্ক হার্ড টু সাকসিড। তাহলে এখানে একইভাবে লিখেছি ক্যানট বাট, তারপর ওয়ার্ক লিখেছি, ক্যানট বাট ওয়ার্ক হার্ড টু সাকসিড। আবার লিখেছি উই ক্যানট হেল্প ওয়ার্কিং হার্ড টু সাকসিড। এখানে তোমরা এতক্ষণ যে লেকচারটি শুনেছ সেখানে তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন এসছে যে বাট শব্দটি আমরা কিভাবে লিখলাম, বা আমরা সচরাচর যেটা জানি বাট অর্থ কিন্তু, এখানে অর্থটা কিভাবে লিখলাম বাট। তাহলে এটা হবে যে উই ক্যানট বাট ডু ইট। এখানে আমরা যেটা দেখছি যে অর্থাৎ আমরা পারি না এটি করা ছাড়া, উই ক্যানট বাট ডু ইট। তাহলে আমরা এই অর্থটা ভালোভাবে মনে রাখতে হবে। আবার একই রকমভাবে আমরা হেল্প শব্দটির অর্থ জানি যে সাহায্য করা, কিন্তু এখানে হেল্প শব্দটি কিভাবে ব্যবহৃত হয়েছে, হেল্পের অর্থটা কি? অর্থাৎ এটা হচ্ছে কোনো কিছু স্টপ করতে, কোনো কিছু এড়িয়ে যেতে, কোনো কিছু প্রতিরোধ করতে আমরা যদি না পারি সেক্ষেত্রে আমরা এই হেল্প শব্দটি বসাতে হয়, যে উই ক্যানট হেল্প ডুইং ইট। আমরা এটি না করে, এটি করাকে আমরা অ্যাভয়েড করতে পারি না, প্রতিরোধ করতে পারি না, করতে আমরা এটা বাধ্য হই। এই শব্দটি বোঝানোর জন্য, এই কথাগুলি বোঝানোর জন্যই আমরা হেল্প লিখি। যেমন উই ক্যানট হেল্প স্মাইলিং, অর্থাৎ আমরা না হেসে পারি না, আমরা হাসি স্টপ করতে পারি না। ইউ ওয়ন্ট ফাইন্ড এনি পারসন অন দিস আর্থ হু ক্যান লিড হিজ লাইফ উইদাউট স্মাইলিং, অর্থাৎ যে
এমন কোনো মানুষ নেই যে যে না হেসে জীবনযাপন করতে পারে, অর্থাৎ আমাদেরকে এটা করতেই হয়। তাহলে এই হেল্প শব্দটি তোমরা বুঝেছ। বাটও একই রকমভাবে, উই ক্যানট বাট স্মাইল, আমরা না হেসে পারি না, আমাদেরকে হাসতেই হয় জীবনে, এরকম। চলো তাহলে আমরা নতুন একটি রুল দেখি। রুল নাম্বার 6, বাক্যের মধ্যে বোথ এবং অ্যান্ড থাকলে অথবা অ্যান্ড দ্বারা দুটি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যুক্ত থাকলে কোরিলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করতে হবে। যদি আমরা এক্সাম্পলসগুলি দেখি তাহলে বিষয়গুলি খুব সহজে আমরা বুঝতে পারব। প্রথমে আমরা একটি উদাহরণ দেখি। অ্যাফার্মেটিভ, বোথ করিম অ্যান্ড রহিম আর ট্যালেন্টেড। তাহলে করিম এবং রহিম দুজনেই ট্যালেন্টেড, এই কথাটি বোঝা যায়। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা নট অনলি করিম বাট অলসো রহিম আর ট্যালেন্টেড, অর্থাৎ শুধুমাত্র করিম নয়, রহিমও ট্যালেন্টেড। আমরা কোরিলেটিভ যখন নট অনলি বাট অলসো দেখব তাহলে আমরা অর্থটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে দেখলাম যে বোথ করিম অ্যান্ড রহিম আর ট্যালেন্টেড, করিম এবং রহিম দুজনেই ট্যালেন্টেড। এটাকে যদি আমরা না বোধক করি তাহলে আমরা পাচ্ছি যে শুধুমাত্র করিম নয়, রহিমও ট্যালেন্টেড। তাহলে আমরা এই বিষয়টাকেই খেয়াল রাখতে হবে যে যখন আমরা দুটি নাউন পেলাম সেক্ষেত্রে দুটি নাউনের প্রথমটির আগে নট অনলি বসাবো, দ্বিতীয়টির আগে বাট অলসো বসাবো। এখানে বোথ করিম অ্যান্ড রহিম, করিম এবং রহিম এই দুটা হচ্ছে নাউন, সেক্ষেত্রে আমরা করিমের আগে নট অনলি বসিয়েছি, রহিমের আগে বাট অলসো বসিয়েছি। তাহলে আমরা আরও একটি উদাহরণ দেখি। হি ইজ বোথ ট্যালেন্টেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তাহলে আমরা এখানে দেখলাম যে সে ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং। ইজ বোথ ট্যালেন্টেড অ্যান্ড হার্ড ওয়ার্কিং, সে ট্যালেন্টেড এবং হার্ড ওয়ার্কিং দুটোই। তাহলে এখানে আমরা দেখলাম যে হি ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো হার্ড ওয়ার্কিং। সে শুধুমাত্র মেধাবী না, সে কঠোর পরিশ্রমীও বটে। তাহলে আমরা এই রুলটি বুঝতে পারলাম, অর্থাৎ বোথ এবং নট অনলির মধ্যে যে পরিবর্তন সেটা আমরা বুঝলাম। চলো আমরা এখন নতুন একটি রুল দেখি। রুল নাম্বার 7, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু এবং টু থাকলে সো দ্যাট ব্যবহার করে এবং দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে হয়। এই ক্ষেত্রে টু এর পরিবর্তে সো এবং টু এর স্থলে দ্যাট বসবে। দ্যাটের পরে টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট বসবে। আমরা একটু উদাহরণগুলি দেখলে বিষয়গুলি আরও সহজভাবে বুঝতে পারব। আসলে এখানে টু দিয়ে অর্থাৎ ও দিয়ে কোনো কিছুতে কোনো একটা মাত্রা বোঝাবে, যেমন টু ডাল অথবা টু উইক অথবা টু বিজি, এগুলি দিয়ে আমরা বুঝবো যে কতটুক ডাল কতটুক বিজি। তাহলে আমরা প্রথমে উদাহরণটাই দেখি। হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, অর্থাৎ সে কোনো কিছু বোঝার ক্ষেত্রে খুবই বোকা, খুবই ডাল। আমরা সেন্টেন্সটা খুব ভালো করে একটু দেখি। হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, সে কোনো কিছু বোঝার ক্ষেত্রে একেবারেই ডাল অর্থাৎ বোকা। তাহলে এটা একটা হ্যাঁ বোধক সেন্টেন্স। এখানে আমরা না এর কোনো চিহ্ন দেখছি না। আমরা সাধারণত এটার বাংলা করতে গেলে এই সেন্টেন্সের আমরা একটা না বোধক নিয়ে আসি, কিন্তু আমরা যখন না বোধক সেন্টেন্সটা দেখব তাহলে আমরা বিষয়টা সহজে বুঝতে পারবো। হি ইজ সো ডাল দ্যাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং। তাহলে সে এতই ডাল যে সে কোনো কিছুই বুঝতে পারে না। তাহলে আমরা দেখলাম
নিয়ম অনুসারে আমরা এটা করেছি। টু এর বদলে সো লিখেছি, তারপর অ্যাডজেক্টিভটা লিখেছি ডাল, তারপর লিখেছি দ্যাট, তারপর হি ক্যানট আন্ডারস্ট্যান্ড এনিথিং, এখানে ক্যানট লিখেছি। যেহেতু আমাদের সেন্টেন্সের প্রথম অংশটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ হি ইজ, সেই কারণে আমরা লিখেছি হি ক্যানট। আমরা এখন আরও একটা উদাহরণ দেখব, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি সেটা মৌখিকভাবে বলছি। যেমন একটা সেন্টেন্স যে অ্যাফার্মেটিভে আছে, হি ওয়াজ টু উইক টু ওয়াক। সে, আবার বলছি, হি ওয়াজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে হাঁটার ক্ষেত্রে একেবারেই দুর্বল ছিল, অর্থাৎ সে হাঁটার ক্ষেত্রে একেবারেই অপারগ ছিল দুর্বলতার জন্য। এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন আমরা বলবো হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তাহলে আমি সেন্টেন্সটি বললাম পাস্ট টেন্সে, সেই কারণে আমি পরবর্তী অংশে পাস্ট টেন্স অর্থাৎ কুড নট লিখেছি। আবার যদি বলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে হি ওয়াজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে হাঁটার ক্ষেত্রে একেবারেই দুর্বল ছিল। তাহলে এটাকে নেগেটিভ করলে আমরা লিখব হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। তাহলে তোমরা উপরের নিয়মে যে দেখছো সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট বসবে, এটা হচ্ছে যে আসলে টেন্সের কারণে। তাহলে আমরা এখন পরবর্তী রুলটি একটু দেখি। রুল নাম্বার 8, অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজ এর বদলে নো সুনার হ্যাড এবং ভার্বের বিভিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং সেন্টেন্সের পরবর্তী অংশ বসে যাবে। আমরা যত নিয়মই এ পর্যন্ত বলেছি, আসলে নিয়মগুলি আমরা জাস্ট একটু জানি, কিন্তু আমাদেরকে যখন আমরা উদাহরণের মাধ্যমে দেখব তখনই আমরা বিষয়গুলি ক্লিয়ারলি বুঝতে পারব। আমি নিয়মটা লিখেছি, সাথে সাথে আমরা উদাহরণটা দেখব, এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো তাহলে উদাহরণটাই দেখি। As soon as he saw me, he came to me। অর্থাৎ এখানে আমরা দুটো টেন্স দেখছি, একটা হচ্ছে যে he saw me, আর একটা দেখছি যে he came to me। মি এর পর একটা কমা হওয়া দরকার। তাহলে as soon as he saw me, he came to me। তাহলে যে মাত্র সে আমাকে দেখলো সে আমার কাছে আসলো। এটা দুটাই পাস্ট ইনডেফিনিটে আছে এবং শুরুতে আছে as soon as। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন দেখব আমরা, এটাকে আমরা পরিবর্তন করব নো সুনার হেড দিয়ে। আমরা একটু চিন্তা করি যে আমরা প্রথম সেন্টেন্সে দেখছি দুটো কাজ ঠিক সাথে সাথেই হয়ে গেল, যে সে আমাকে দেখলো এবং সে আমার কাছে আসলো। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা আমরা একটু দেখি অর্থের দিক থেকে। প্রথম সেন্টেন্সে আছে যে সে দেখা মাত্রই আমার কাছে আসলো, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি কিভাবে, যে সে দেখতে না দেখতেই আমার কাছে আসলো। অর্থাৎ এক্ষেত্রেও সেম, যে সে দেখলো এবং আসলো, অর্থাৎ দেখতে না দেখতেই, দেখা মাত্রই। আসলে আমাদের প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় আমরা অর্থটা ঠিক রাখবো কিন্তু প্রকাশটা ভিন্ন করব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখেছি নো সুনার হ্যাড হি সিন হিম হি কেম টু মি। এখানে নো সুনার হ্যাড হি সিন, এটা পাস্ট পারফেক্টেরই একটা উদাহরণ। যেহেতু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করছি না বোধক আনার জন্য, এটা একটা ফ্রেজ ইউজ করেছি যে নো সুনার হ্যাড হি সিন হিম। নো সুনার হ্যাড
সিন। তাহলে আমরা এভাবেই পরিবর্তন করব যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড আনব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আনব। এখানে আমি একটু ছোটখাটো একটা কারেকশন নিয়ে আসতে হবে। এখানে একটা দেন বসবে, THAN, একটা কমা হবে। তাহলে আমরা দেখলাম যে নো সুনার হ্যাড হি সিন হিম দেন হি কেম টু মি। তোমরা একটা বিষয় এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, সেটা হচ্ছে যে দেন বানানটা সবসময় THAN হবে। এটা ইংলিশের একটা বেসিক রুল। এখানে THEN লেখার কোনো সুযোগ নেই। আমরা অনেকে হয়তো মনে করতে পারি যে সে দেখতে না দেখতেই সে দেখলো এবং তারপর আমার কাছে আসলো, এই টাইপের কোনো কিছু এখানে হবে না। THAN হবে। তোমরা এটা খুব সিরিয়াসলি মনে রাখবে। এখন আমরা আর কিছু রুলসের দিকে যাব। সেগুলি হচ্ছে যে ডিগ্রি এর পরিবর্তনের মাধ্যমে নেগেটিভ সেন্টেন্স গঠন। এক্ষেত্রে আমরা জাস্ট কিছু উদাহরণ লিখেছি। আমি চেষ্টা করব তোমাদেরকে এই উদাহরণগুলিকে ব্যাখ্যা করতে। সহজ কিছু নিয়ম, এগুলি জাস্ট প্র্যাকটিস করলে তোমরা আয়ত্ত করতে পারবে। তাহলে প্রথমে একটা সেন্টেন্স দেখছি যে ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। অর্থাৎ ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর। এটা একটা সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ, কিন্তু আমরা করছি এখানে আসলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা একই কথা প্রকাশ করছি, কিন্তু প্রথমটি অ্যাফার্মেটিভ আছে, আমরা এটাকে নেগেটিভ করে প্রকাশ করবো। একটা না বোধক একটা প্রকাশ দেখাবো আমরা। তাহলে প্রথম সেন্টেন্সে আছে যে ঢাকা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শহর। তাহলে আমরা যখন একটা না বোধক একটা সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করব, আমাদের সেটা হবে এইভাবে যে বাংলাদেশে অন্য কোনো শহর ঢাকার মতো বড় নয়। তোমরা খুব সহজেই একটু চিন্তা করলে বুঝবে যে ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। এই কথার মানে যা, বাংলাদেশে অন্য কোনো শহর ঢাকার মতো বড় নয়, একই কথা। তাহলে নো আদার দিয়ে আমরা সেন্টেন্সটা প্রকাশ করেছি। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো বিগ অ্যাজ ঢাকা। অর্থাৎ অন্য কোনো শহর নয়, নো আদার সিটি ইন বাংলাদেশে ইজ সো বিগ, তত বড়, অ্যাজ ঢাকার মতো। তাহলে তোমরা বুঝতে পেরেছ আমার বিশ্বাস। যেমন যদি আমরা আরও একটা সেন্টেন্স বলি, তাহলে তোমরা খেয়াল করতে পারবে। একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি আমি বলি যে রনি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আবার বলি, রনি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। এই সেন্টেন্সের মধ্যে আমরা পেলাম কি, রনি হচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। তাহলে এই কথাকে যদি আমরা একটু না বোধক একটা এক্সপ্রেশন দিই, আমরা বলবো যে রনির মতো লম্বা ছেলে আর কেউ নেই। অর্থাৎ রনি হচ্ছে সবচেয়ে লম্বা। একটা ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, 50টা ছেলে থাকে, সেক্ষেত্রে রনি হচ্ছে সবচেয়ে লম্বা আর 49 জন হচ্ছে তার চেয়ে খাটো। সিম্পল। তাহলে আমরা ওই সেন্টেন্সটি যে রনি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এটাকে যখন আমরা নাবোধক একটা এক্সপ্রেশন দেবো, আমরা বলবো যে নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ সো টল অ্যাজ রনি। আবার বলি, নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ সো টল অ্যাজ রনি।
তাহলে তোমরা বুঝতে পেরেছো বলে আমার বিশ্বাস। তারপর দেখতে হবে আমাদেরকে আরও একটি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। রাশেদ ওয়াক্স ফাস্টার দেন রাসেল। রাশেদ রাসেলের চেয়ে অধিকতর দ্রুত হাঁটে। এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ, অর্থাৎ এটা হচ্ছে যে দুজনের মধ্যে তুলনা। তাহলে এখানে আমরা দেখছি যে রাশেদ রাসেলের চেয়ে দ্রুত হাঁটে। তাহলে আমরা যদি এটাকে নেগেটিভ একটা প্রকাশ দিই, সেক্ষেত্রে হবে যে রাসেল রাশেদের মতো দ্রুত তত দ্রুত হাঁটে না। তাহলে দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, যেহেতু অ্যাফার্মেটিভটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, সেক্ষেত্রে আমরা লিখেছি যে রাসেল ডাজ নট ওয়াক, রাসেল হাঁটে না, সো ফাস্ট তত দ্রুত, এস রাশেদ রাশেদের মতো। একটু ভালো করে খেয়াল করো, রাসেল ডাজ নট ওয়াক সো ফাস্ট এস রাশেদ। যদি আমরা আরও একটা সেন্টেন্স বলি, যেমন আমরা দুটো প্রাণীর মধ্যে তুলনা করি, এ টাইগার রানস ফাস্টার দেন এ লায়ন, অর্থাৎ একটি টাইগার লায়নের চেয়ে দ্রুত দৌড়ায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা একইভাবে বলবো যে একটি লায়ন টাইগারের মতো তত দ্রুত দৌড়ায় না। তাহলে তখন লিখব যে a lion does not run so fast as a tiger। তোমরা একটু খেয়াল করবে, উদাহরণটা আবার শুনলে তোমরা বুঝতে পারবে। এখন আসি আমরা আরও একটা সেন্টেন্সের উদাহরণের দিকে। রাশেদ ইজ টলার দেন রাসেল। রাশেদ ইজ টলার দেন রাসেল। কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ এটা। আমরা পড়ছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। বলা হচ্ছে যে রাশেদ রাসেলের চেয়ে লম্বা। দুজনের মধ্যে তুলনা, রাশেদ রাসেলের চেয়ে লম্বা। তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ করি, বলবো যে রাসেল রাশেদের মতো লম্বা নন। রাসেল ইজ নট সো টল এজ রাশেদ। রাসেল ইজ নট সো টল এজ রাশেদ। রাসেল রাশেদের মতো লম্বা নয়। খুব সহজ, তোমরা একটু প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি। আবার যদি আমি আরও একটা সেন্টেন্স করি, আবার অন্য আরেকটা উদাহরণ বলি, তোমরা খেয়াল করতে পারবে যে যদি বলি যে রনি ইজ মোর ট্যালেন্টেড দেন রবিন, তাহলে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করব কিভাবে, যে বলছি যে রনি হচ্ছে রবিনের চেয়ে বেশি ট্যালেন্টেড। রনি ইজ মোর ট্যালেন্টেড দেন রবিন। তাহলে আমরা নেগেটিভ করব রবিন ইজ নট সো ট্যালেন্টেড অ্যাজ রনি, অর্থাৎ রবিন রনির মতো ট্যালেন্টেড নয়। আমি তোমাদেরকে একটু মৌখিকভাবে কিছু উদাহরণ বললাম, তোমরা একটু সেগুলি মনোযোগ দিয়ে শুনবে। আজকের মতো তাহলে এতটুকুই। ধন্যবাদ। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।